শেষ পর্যন্ত জলপাই আচার বানাতে পারলাম। কি আর করব, হাজবেন্ডের উপর ভরসা থাকলে এই অবস্থাই হয়। এবার তো তাও এনেছে, গতবার তো তাও আনেনি। মেয়ে মানুষের জীবনটাই এরকম, চাইলে ওরা সবকিছু করতে পারে না, ওদেরকে অন্য কারোর উপর নির্ভর করে থাকতে হয়। বাচ্চা পালতে পালতে আমার চেহারার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, চুলটাও ঠিকমতো আসাতে পারি না। সারাক্ষণ সংসারে এত কাজ, সেগুলো করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। হাল ছাড়া যাবে না, হাল ছাড়লাম তো হেরে গেলাম। জীবনে চলতে গেলে অনেক বাধা আসে, সে বাধা বিপত্তি সব অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয়। এর নামই তো জীবন। শেষ পর্যন্ত জলপাই আচার বানাতে পারলাম। জলপাই আচার তৈরি করার জন্য চিনি, সরিষা এবং জিরা বাবুবাবু নিয়ে এসেছে। এগুলো তো আগে কিনে দিয়েছিল, তেলটা বাকি ছিল। ওই তেলটা আনতে আনতে এক সপ্তাহ লেগে গিয়েছে। তোমরা তো জানো সেই কবে আমি জলপাই কিনে রেখেছিলাম, সেই জলপাই ফ্রিজে ছিল নর্মালে। ছোট বিচি জলপাইগুলো খাওয়া হয়ে গিয়েছে, বড় বিচি জলপাইগুলো ফ্রিজে ছিল, কিন্তু তার মধ্যে থেকে কতগুলো খাওয়া হয়ে গিয়েছিল। বাবুবাবু প্রতিদিন ওখান থেকে একটা করে জলপাই নিয়ে খেত, আবার রাতেবেলা বাসায় এসেও খেত, আর বলতো তোমার আচার বানানো হবে না, আমি খেয়ে ফেলি। নিজে যে উপকরণগুলো নিয়ে আসে না সেটা কিছু না, অথচ খাওয়া পড়া ঠিকই আছে। এই 1 কেজি তেল আনতে আনতেই এক সপ্তাহ লাগিয়ে ফেলেছিল, না হলে আমি কবেই আচারগুলো বানিয়ে ফেলতাম। এই দেখো জলপাইগুলো, এখানে 2 কেজি জলপাই ছিল, সেখান থেকে অনেক কমে গিয়েছে। জলপাই অনেকগুলো নরম হয়ে গিয়েছে, আবার কিছু শক্তও আছে। এটাকে 2 ভাগে ভাগ করে নিব। 1 ভাগ দিয়ে আস্ত জলপাই আচার বানাবো, আর বাকি 1 ভাগ আধ ভাঙা করে জলপাই আচার বানাবো। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মতো ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। জলপাইগুলোকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, যেগুলো একটু বেশি বড় বড় সেগুলোকে 1 ভাগে ভাগ করে নিয়েছি। এগুলো দিয়ে আস্ত জলপাই আচার বানাবো, আর যেগুলো একটু নরম বা ছোট আছে ওগুলো দিয়ে আধ ভাঙা জলপাই আচার বানাবো। আস্ত জলপাই আচার 1/2 কেজি মতো নিয়েছি, বাকিগুলো দিয়ে আধ ভাঙা জলপাই আচার বানাবো। 2 আচারের রেসিপি আজকের ব্লগে দেখাতে পারবো না, আজকের ব্লগে আস্ত জলপাই আচার রেসিপি দেখাবো, আর যেটা আধ ভাঙা জলপাই আচার সেটা আগের ব্লগে দেখাবো। আস্ত জলপাই আচার করার জন্য আমি জলপাইগুলোর চারপাশে ছুরিতে কেটে দিচ্ছি, মানে দাগ কেটে দিচ্ছি। এতে করে মশলাগুলো জলপাইয়ের মধ্যে ভালোভাবে মিশে যাবে। ইদানিং জলপাই আচার বানানোর নতুন ট্রেন্ড শুরু হয়েছে। আস্ত জলপাইগুলোকে কুচি করে কেটে তারপর ওগুলো দিয়ে আচার বানায়, অনেকটা রিংয়ের মতন। ওরে বাবা, এগুলো কিভাবে করে? অনেক সময় লাগে এগুলো করতে, ওরা পারেও বটে বাবা। আমার কাছে ওগুলো একদমই ভালো লাগে না, দেখতেই ভালো লাগে না, খেতে কি ভালো লাগবে, কেমন জানি লাগে দেখতে। এইভাবে করে আচার বানালে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। কি সব নিয়ম করেছে। আমার কাছে আস্ত জলপাই আচার খেতে খুব ভালো লাগে, এই জন্য এইটাকে বানাচ্ছি। কয়েকদিন ধরে সায়রা আচার খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। যেই দেখেছে জলপাই নিয়ে এসেছি সেই থেকে তার আচার খাওয়ার বায়না শুরু হয়ে গিয়েছে। কিন্তু কি করব, চাইলে তো আর সব কিছু করা যায় না। জলপাইগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, তাকে বললে আর আনা হতো না, সে আনতো না, আনলে অনেক সময় লাগাতো। তারপর ভেবেছিলাম যেহেতু জলপাইগুলো আমি এনেছি বাকি উপকরণগুলো সে নিয়ে আসতেই হবে, ওগুলো তো কাছেই পাওয়া যায়। কিন্তু না, এগুলো আনতেও তার 4-5 দিন সময় লেগে গিয়েছিল। বাবা ফোন করে বলেছি নিয়ে আসো নিয়ে আসো, কিন্তু সে আনবাবা করে আনতেছেন না। আবার অনেক সময় আমি বলতেও ভুলে যাই। সবগুলো একসাথে নিয়ে আসবে তা না, আগে চিনি, সরিষা এবং জিরা নিয়ে আসছে, এরপরে তেল আনার খবর নেই। সেই তেল আনতে আনতে 1 সপ্তাহ লাগিয়ে ফেলেছে। কি আর করব, হাজবেন্ডের উপর ভরসা থাকলে এই অবস্থাই হয়। এবার তো তাও এনেছে, গতবার তো তাও আনেনি। গতবারে কত বলেছিলাম কিন্তু কিছুই আনেনি। আমি কষ্ট করে কিনে আচার বানিয়েছিলাম, তাও বানিয়েছিলাম একদম লাস্ট সময়ে, তখন জলপাইয়ের দাম অনেক বেশি ছিল। এবারে সবগুলো আমি কিনতাম, কিন্তু আমার কাছে টাকাই হচ্ছিল না। তাছাড়া এবারে উনি নিজেই আগ্রহ দেখেছিলেন, বলেছিলেন আমার জন্য চিনি ছাড়া জলপাই আচার বানাবে।
তাই আমি ভেবেছিলাম উনি জলপাই নিয়ে আসবে, কিন্তু ওনার আনা আর সেটা সম্ভব হয়নি। এই কারণে আমি ওনার কাছে কিছু বলিও না। আমার যেটা খেতে ইচ্ছা করে সেটা আমি কষ্ট করে হলেও এনে বানিয়ে খাই, তাকে কিছু বলি না। তাকে কিছু বললে বা তার ভরসা থাকলে সেই খাবারটা আমার আর খাওয়া হয় না। মেয়ে মানুষের জীবনটাই এরকম, চাইলে ওরা সব কিছু করতে পারে না, ওদেরকে অন্য কারোর ওপর নির্ভর করে থাকতে হয়। সরিষাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডিং করে নিব। কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডিং করলে সরিষার যে ঝাঁজ থাকে সেটা কমে যায়। নর্মালি সরিষার ঝাঁজ অনেক বেশি থাকে, কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডিং করলে সেই ঝাঁজটা অনেক কমে যায়। আচার বানানোর সময় পানি দিয়ে কোনো কিছু করা যাবে না, যাই করতে হবে ভিনেগার দিয়ে করতে হবে। আমি একটু ভিনেগার দিয়ে সরিষাগুলো ব্লেন্ডিং করে নিচ্ছি। পানি দিয়ে ব্লেন্ডিং করলে আচারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই যেগুলো ব্লেন্ডিং করতে হবে সেগুলোতে ভিনেগার মিশিয়ে ব্লেন্ডিং করে নিতে হবে। এক্ষেত্রে আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছো তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো। ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তারা ফলো করে আমার পাশে থেকো, লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও। সরিষাগুলো ব্লেন্ডিং করা হয়ে গিয়েছে, এখন আচারটা বানিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হলে এখানে আমি 1 কাপ সরষের তেল দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে তেল কম থাকলে তোমরা এখানে হাফ কাপ দিয়ে দিতে পারো। গতবারে আমি হাফ কাপ দিয়ে বানিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। এবারে যেহেতু বাবু তেল নিয়ে এসেছে তাই 1 কাপ দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে 2টা তেজপাতা এবং 2 চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নগুলো দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে তেলের সাথে নেড়ে দিচ্ছি। নাড়তে যখন পাঁচফোড়নগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন এখানে 1/4 কাপ সরষে বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা তোমরা অবশ্যই ভিনেগার দিয়ে করবে, পানি দিয়ে এটা করা যাবে না। এখন এই মশলাগুলো তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিনিট 5 এগুলোকে কষিয়ে নিতে হবে। গ্যাস কম আছে, সন্ধ্যার পরে গ্যাস কমে যায়, এখন মিডিয়াম গ্যাস আছে। এই গ্যাস দিয়েই আচার রান্না করা হয়ে যাবে। আচার রান্না করার সময় চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। আমার গ্যাসটা এই মুহূর্তে পারফেক্ট আছে, কমাতে বা বাড়াতে হবে না। এখন আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা ঝাল কম খেলে মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিতে পারো, আমার কাছে আবার ঝাল ছাড়া ভালো লাগে না। তাছাড়া 2 চা চামচ মরিচের গুঁড়া দিলে খুব বেশি ঝাল হয় না, বাচ্চারা খেতে পারবে, কোনো সমস্যা হবে না। হলুদ আর মরিচের গুঁড়ো মিশ্রণগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বাবুকে বলেছি জলপাই কিনে নিয়ে আসতে, উনি চিনি ছাড়া জলপাই আচার খাবে। জলপাইগুলোকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, এগুলো দিয়ে চিনি দিয়ে আচার বানিয়ে নেব, এগুলো আমরা খাবো, আর ওনার জন্য আলাদা করে আচার বানাতে হবে। তাই আমি ওনাকে বলে দিয়েছি তুমি জলপাই না আনলে তোমার আচার বানানো হবে না, তখন আমাদের বানানো আচারই তোমাকে খেতে হবে। উনি বলেছে নিয়ে আসবে, কিন্তু কবে আনবে আল্লাহই জানে। ওনার প্রতি ভরসা করে রাখলে কোনো কাজই করা সম্ভব হয় না। সংসারের টুকটাক যা লাগে সেগুলো আমি কিনে নিয়ে আসি, ওনাকে বলি না, কারণ ওনাকে বলতে গেলে সেগুলো আর আনা হবে না, শুধু শুধু সময় নষ্ট হবে। জলপাইগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিনিট 5 এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1 চা চামচ লবণ এবং 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। 4 চা চামচ চিনি দিলে এর স্বাদটা পারফেক্ট হয়, বেশি দিলে মিষ্টিটা একটু বেশি হয়ে যায়। যেহেতু জলপাইগুলো মশলার সাথে মিশিয়ে খাওয়া হবে সেক্ষেত্রে এই চিনিটাই ঠিক আছে। তোমরা চাইলে আর একটু বেশি দিয়ে দিতে পারো, তবে কম দেওয়া যাবে না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। চিনিগুলো এখন জলপাইগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনি থেকে অনেক পানি বের হবে, ভয় পাওয়ার কিছু নেই, জলপাইগুলো সিদ্ধ হতে হতে পানিগুলো শুকিয়ে যাবে। আমার জলপাই যেহেতু একটু নরম আছে তাই এগুলো সিদ্ধ হতে একটু কম সময় লাগবে। তোমরা যদি ফ্রেশ জলপাই দাও তাহলে সেগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে 40 থেকে 50 মিনিট সময় লাগতে পারে।
কিংবা এর কমও লাগতে পারে। চিনিগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিলে আচারটা সহজে নষ্ট হয় না। এটা অনেকদিন পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রেখে খাওয়া যায়। বাহিরে রাখলে 6 মাস পর্যন্ত খাওয়া যায়, কিন্তু এর বেশি খাওয়া যায় না। আমি গতবার আচার বানিয়েছিলাম, সেগুলো বাইরে 6 মাস পর্যন্ত ভালো ছিল, এরপর এগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কিন্তু সেটা হয়নি। আস্ত জলপাই আচার প্রায় সবগুলোই খাওয়া হয়ে গিয়েছিল, 2-3টা বাকি ছিল, ওগুলো পরে নষ্ট হয়ে গিয়েছিল। আচারগুলো সিদ্ধ হতে হতে একটু চা খেয়ে নিচ্ছি। চুনাইনা প্রচুর কান্না করতেছে, ওকে দুধ খাওয়াবো আর একটু চা খাবো। জলপাই একটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে চা বানিয়ে নিয়েছি। এবারে আর সেই ভুল করবো না। এবারে আচার বানানোর পরে 6 মাস পর্যন্ত বাইরে রাখবো। 6 মাস পরে এগুলোকে ফ্রিজে রেখে দিব, যদি খাওয়া না হয়। অনেকে বলে ভিনেগার দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকে, সেটা বাইরে থাকে না, ফ্রিজে থাকে। রোদে দিলে 1 বছর কেন, 2 বছর পর্যন্ত ভালো থাকে। গতবারও তো আমি ভিনেগার দিয়ে বানিয়েছিলাম, তারপরও আচারগুলো নষ্ট হয়ে গিয়েছিল। দেখো বাবুকে মশা কামড়ে কি অবস্থা করেছে। ওকে টয়লেটে শুয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, এসে দেখে মশা কামড়ে কি অবস্থা করেছে। সন্ধ্যার পরে আমাদের ঘরে এত মশা আসে যে কি বলবো। তখন কয়েল না জ্বালালে অবস্থা খারাপ হয়ে যায়। কয়েল আবার বেশিক্ষণ জ্বালানো যায় না, কয়েলের গন্ধে নাক চোখ মুখ জ্বালা করে। দেখো আমার চেহারার কি অবস্থা। বাচ্চা পালতে পালতে আমার চেহারার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। চুলটাও ঠিকমতো আসতে পারি না। সারাক্ষণ সংসারে এত কাজ, সেগুলো করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। এদিকে আবার ব্লগের কাজও করা লাগে। ইদানিং ব্লগের কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে, কিন্তু কি করব, না করেও তো উপায় নেই। এছাড়া যে আমি আর কোনো কিছু করতে পারবো না। চ্যানেলটাকে দাঁড় করাতে হবে, আর দাঁড় করানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, সেটা যত কষ্টই হোক না কেন, হাল ছাড়া যাবে না। হাল ছাড়লাম তো হেরে গেলাম। জীবনে চলতে গেলে অনেক বাধা আসে, সে বাধা বিপত্তি সব অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয়। এর নামই তো জীবন। জলপাই আচারগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখো দেখতে কতটা ইয়ামি লাগছে। আমার প্রায় 20 মিনিট সময় লেগেছে। সিদ্ধ হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ ভাজা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে 2 চা চামচ ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে জলপাইগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাস আবার কমে গিয়েছে, মাঝখান দিয়ে একবার বেড়ে গিয়েছিল, এখন আবার কমে গিয়েছে। আমি 4টা শুকনো মরিচ কেচি দিয়ে কেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এভাবে শুকনো মরিচ কেটে দিলে আচারটা খেতে অনেক ভালো লাগে। শুকনো মরিচ দেওয়ার পরে এগুলোকে 5-7 মিনিট ভালোভাবে নেড়ে দিতে হবে, তাহলে এগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যাবে। হয়ে গেল আমার মজাদার ইয়াম্মি আস্ত জলপাই আচার। আমি সবসময় এভাবেই আচারটা বানিয়ে থাকি, এভাবে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোমরাও বাসায় এভাবে বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগবে। মশলা দিয়ে আস্ত জলপাই আচার খেতে আমার কাছে এত ভালো লাগে যে কি বলবো। বেশি করে মশলা দিয়ে আচার খাওয়ার মজাই আলাদা। আচারগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে এগুলোকে একটা কাঁচের বয়মে ভরে নিব। সারা বাবা কিচেনে আসছে আচার খাওয়ার জন্য। আম্মু আচার বানানো হয়েছে, কখন খাবো, কখন দিবা। পুরোপুরি ঠান্ডা না হলে আচারগুলো কিন্তু বয়মে ভরবে না, তাহলে কিন্তু বয়মটা ফেটে যাবে। আমার এরকম কয়েকবার হয়েছিল, তাড়াহুড়ো করে বয়মে রাখতে গিয়ে পরে বয়মটা ভেঙে গিয়েছিল। তাই আচার বানানোর পরে তাড়াহুড়ো না করে ঠান্ডা হওয়ার পরে তারপর বয়মে ভরে নেই। এই আচারগুলো ফ্রিজের উপরে রেখে দিব, 6 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। 6 মাস পরে এটাকে ফ্রিজের ভিতরে রেখে দিব। একটা কথা মনে রাখবে, আচার নেওয়ার সময় সবসময় চামচটা ভালোভাবে ধুয়ে মুছে তারপর নেবে। কারণ চামচ যদি মারা থাকে আর সে চামচ যদি আচারে দেওয়া হয় তাহলে সে আচারটি নষ্ট হয়ে যাবে, তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের এখানে সেভাবে রৌদ্র আসে না, যদি রৌদ্র আসে তাহলে আচারগুলোকে মাঝে মাঝে রোদে দিয়ে দিব। রোদে দিলে আচারটা অনেক ফ্রেশ থাকে আর অনেকদিন ভালোও থাকে। যদি সময় থাকে তাহলে আরও 1 বয়ম বানিয়ে রাখবো। আসলে সময় হয় না আচার বানানোর, বাচ্চাদের পেঁপেতে বানানো হলো, না হলে তো বানানোই হতো না। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।